আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছো। আসসালামু আলাইকুম মিস। জি মিস। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে আমরা বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট কি এবং বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে ল্যাবরেটরিতে কিভাবে এক্সামিন করতে হয় বাই বিওডি টেস্ট সেটা আমরা ডিসকাস করেছিলাম। তো বিওডি ডেফিনেশনটা একটু আমি আবার রিপিট করছি এবং তারপরে বিওডির যে কার্ভটা সেটাকে আমরা কিভাবে একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি সেটা ডিরাইভেশনটা আমরা দেখবো। বিওডি ছিল পানিতে যদি বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট থাকে। যখনই আমরা বিওডি বলছি একটু আগে বলে নেই, তখন কিন্তু তোমরা শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের কথাই ধরে নিবে, যদিও বারবার অনেক ক্ষেত্রে অনেক বইয়ে বা অনেক ইয়াতে ম্যাটেরিয়ালসে অর্গানিক ওয়েস্ট শুধুমাত্র এই টার্মটা আসে, কিন্তু বায়োলজিক্যাল ডিগ্রেডেশন সম্ভব এমন ধরনের ওয়েস্টেরই কিন্তু বিওডি রেজাল্ট পাওয়া যায়। সো এখানে অর্গানিক ওয়েস্ট বলতে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের কন্টেন্টটাই কিন্তু বোঝানো হয়। সো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে যদি পানির মধ্যে আমরা নির্দিষ্ট কন্ডিশনে, মানে অ্যারোবিক কন্ডিশনে যেখানে অক্সিজেনের এনাফ সাপ্লাই আছে, এই কন্ডিশনে আমরা রেখে দেই, তখন পানির মধ্যে যে সমস্ত মাইক্রো অর্গানিজম থাকে যেগুলো হেটারোট্রপিক টাইপের, যেগুলো অক্সিজেনের প্রেজেন্সে অর্গানিক ম্যাটেরিয়ালকে সিনথেসাইজ করতে পারে, এই ধরনের মাইক্রো অর্গানিজম অর্গানিক ম্যাটেরিয়ালকে ডিগ্রেড করতে যে বা ডিকম্পোজ করতে যে তখন পানির মধ্যে থাকা অক্সিজেন কি ইউটিলাইজ করে এবং তারপর কিছু এন্ড প্রোডাক্ট তৈরি করে, যেগুলো কার্বন ডাইঅক্সাইড, পানি যদি অ্যারোবিক ডিগ্রেডেশন হয়, ব্যাকটেরিয়াল নিউ সেল বা মাইক্রোঅর্গানিজম নিউ সেল এবং আদার কিছু প্রোডাক্ট, ইনঅর্গানিক কিছু কম্পাউন্ডের প্রোডাক্ট তৈরি হয় সালফেট, ফসফেট, নাইট্রেটের মতো। তো এই অর্গানিক ম্যাটারকে ব্যাকটেরিয়া বা অন্য মাইক্রোঅর্গানিজম যদি ডিকম্পোজিশনটা কমপ্লিটলি করে, মানে কমপ্লিট বলতে যেখান থেকে আর কোনো ধরনের ট্রান্সফরমেশন সম্ভব না, সেই ধরনের কমপ্লিটলি অর্গানিক ম্যাটারকে অক্সিডাইজ করতে যে মাইক্রো অর্গানিজমের পানি থেকে যে পরিমাণ অক্সিজেন টোটাল ইউজ করে বা যে পরিমাণ অক্সিজেন লাগছে মাইক্রো অর্গানিজমের, সেই টোটাল অ্যামাউন্টটাকেই বলা হয় হচ্ছে বিওডি, যেটাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি। তো এখানে ডিগ্রেডেশন প্রসেসটা হচ্ছে বায়োলজিক্যালি বাই মাইক্রো অর্গানিজম, এবং কার ডিগ্রেডেশন হচ্ছে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের, এবং তার জন্য টোটাল যে পরিমাণ কমপ্লিট ডিগ্রেডেশনের জন্য টোটাল যে পরিমাণ অক্সিজেন ডিমান্ড, এটাকেই আমরা হচ্ছে ডিফাইন করে থাকি। এই অক্সিজেনটাকে কমপ্লিট ডিগ্রেডেশনের জন্য যে অক্সিজেন ডিমান্ডটা, এটাকেই আমরা ডিফাইন করে থাকি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটাকে মিলিগ্রাম পার লিটারে এক্সপ্রেস করা হয়। আই মিন মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝা যায়? সাপোজ যদি আমাদের বিওডির ভ্যালু আমাদের আসে হচ্ছে 100 মিলিগ্রাম পার লিটার, এর মানে কিন্তু পানিতে 1 লিটার পানির মধ্যে 100 মিলিগ্রাম অক্সিজেন আছে তা কিন্তু না। এর মানে হচ্ছে 1 লিটার পানির মধ্যে যে পরিমাণ বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট আছে, সেটাকে মাইক্রো অর্গানিজম অক্সিডাইজ করতে বা ডিকম্পোজ করতে তার রিকোয়ারমেন্ট হচ্ছে, মাইক্রো অর্গানিজমের রিকোয়ারমেন্ট হচ্ছে 100 মিলিগ্রাম। দ্যাট মিনস ওয়েস্ট যত বেশি থাকবে তত এই অক্সিজেন ডিমান্ডটা বা রিকোয়ারমেন্টটা মাইক্রো অর্গানিজমের তত বেশি থাকবে, ওয়েস্ট যত কম থাকবে তত এই ডিমান্ডটা কম থাকবে। এভাবে করে বিওডি টেস্টের রেজাল্টের মাধ্যমে আমরা ইনডিরেক্টলি পানিতে থাকা, যদিও অক্সিজেন ডিমান্ড বের করছি, কিন্তু পানিতে থাকা বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের কনসেন্ট্রেশনটাকে মিন করা হয়। ঠিক আছে, তো টেস্ট কন্ডিশনটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। আমরা টেস্ট কন্ডিশন কিভাবে করে থাকি, আমরা ইনিশিয়ালি স্যাম্পলটাকে নেই, সেই স্যাম্পলটাকে ডিজলভ অক্সিজেন কতটুকু আছে সেই স্যাম্পলের, সেটা আমরা মেজারমেন্ট করে থাকি। তারপর সেটাকে 5 দিনের জন্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ইনকিউবেট করা হয়, কর্কটা বন্ধ রেখে, যেই স্যাম্পল বোতলটা, সেটা যাতে হচ্ছে অক্সিজেন, পানির মধ্যে থাকা অক্সিজেন কোনোভাবে অ্যাটমসফিয়ারে রিলিজ হতে না পারে, এবং অ্যাম্বার্ড একটা বোতলে রেখে আমরা টেস্ট করে থাকি। 5 দিন পরে সেটা ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশন কত আসছে সেটা আমরা মেজারমেন্ট করি। তো 5 দিন পরে পানির ডিজলভ অক্সিজেন, কারণ আমরা এখানে কিন্তু কোনো কেমিক্যাল এজেন্ট ইউজ করছি না, তারপরেও 5 দিন যখন আমরা রেখে দিচ্ছি, এই অবস্থায় পানির ফাইনাল ডিজলভ অক্সিজেনের লেভেল যদি কমে যায়, সেই কমে যাচ্ছে কিভাবে? কারণ ওই সময় পানির মধ্যে বায়োডিগ্রেডেবল যে অর্গানিক ওয়েস্ট ছিল সেগুলোকে পানিতে থাকা মাইক্রো অর্গানিজম গুলো সেগুলোকে অক্সিডাইজ করতে গিয়ে পানি ডিজলভ অক্সিজেনকে ডিপ্লেট করে ফেলছে। সো এই ডিফারেন্সটা থেকেই আমরা আসলে এই 5 দিনের যেই বিওডি ভ্যালুটা সেটা এক্সামিন করতে পারি। ঠিক আছে, তবে এখানে কিন্তু এটাকে বিওডি 5 হিসেবে ইন্ডিকেট করা হচ্ছে, টোটাল বিওডি না। কারণ কি? কারণ হচ্ছে বিওডি মিনস হচ্ছে যে টোটাল অক্সিডেশনের জন্য রিকোয়ার্ড অক্সিজেন। ঠিক আছে, কিন্তু আমরা 5 দিনে আসলে কমপ্লিট অক্সিডেশন, বায়োলজিক্যাল অক্সিডেশন হয় না, এটা হতে অনেক সময় 1 মাস, 2-3 মাসও লেগে যেতে পারে। সো আমরা যেহেতু 5 দিনের মেজারমেন্ট করছি, সেই 5 দিনের আসলে যে ডিপ্লেশনটা সেটা হচ্ছে শুধুমাত্র 5 দিনের ডিগ্রেডেশনের জন্য রিকোয়ার্ড অক্সিজেন ডিমান্ড, যেটাকে আমরা বিওডি 5 দিয়ে ডিনোট করছি। তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে বিওডি 5
মোটামুটি অ্যারাউন্ড 60 থেকে 70% ডিগ্রেডেশন এই 5 দিনের মধ্যে হয়ে যায়, মানে কমপ্লিট ডিগ্রেডেশনে 60 থেকে 70% 5 দিনে হয়, রিমেইনিং যে ডিগ্রেডেশন সেটা স্লোলি গ্র্যাজুয়ালি কমপ্লিট হয়। আর এখানে আরেকটা ডাইলুশনের কথা রাস্তাসে বলেছিলাম, ডাইলুশন করতে হবে কখন, যদি আমাদের এরকম হয় টেস্ট করতে যে 5 দিনের সময় যখন আমরা ডিজলভ অক্সিজেন স্যাম্পলটাকে বের করে নিয়ে, বোতলটাকে বের করে নিয়ে ডিজলভ অক্সিজেন মাপছি, এরকম কেসে যদি দেখা যায় যে এটার ভ্যালু আসলো 0, দ্যাট মিনস পানির ডিজলভ অক্সিজেন শেষ হয়ে গেছে। এখন ডিজলভ অক্সিজেন শেষ হয়ে গেছে বলতে পানিতে কিন্তু অ্যারোবিক কন্ডিশন ছিল না, কিন্তু আমাদের বিওডি টেস্টের সময় এনশিওর করতে হবে পানিতে যাতে অ্যাভেলেবেল অক্সিজেন থাকে। কেন থাকে? মাইক্রো অর্গানিজম যাতে তার যে পরিমাণ অক্সিজেন দরকার অর্গানিক ম্যাটেরিয়ালকে অক্সিডাইজ করার জন্য, সেই অক্সিজেনটা যাতে পানি থেকে সেটা কনজিউম করতে পারে। তো DOF 0 বলতে হচ্ছে পানিতে অক্সিজেন শেষ হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে মাইক্রো অর্গানিজমের অ্যাভেলেবেল অক্সিজেন ছিল না। এই ধরনের কেসে আমরা স্যাম্পলের যে টেস্ট রেজাল্ট সেটাকে ডিসকার্ড করব। আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে টেস্ট করার সময় ফাইনাল ডিজলভ অক্সিজেনের ভ্যালু সবসময় গ্রেটার দেন 0 থাকতে হবে। গ্রেটার দেন 0 এনশিওর করবে যে পানিতে অ্যাভেলেবেল অক্সিজেন ছিল। সেই জন্য আমরা ডাইলুশন করে থাকি। ডাইলুশন করার কারণ হচ্ছে কারণ পানিতে ম্যাক্সিমাম দেখা যায় যে ডিজলভ অক্সিজেন থাকতে পারে 1 লিটার পানির মধ্যে 9.1 মিলিগ্রাম, কিন্তু আমি একটু আগে বলেছি যে অনেক ওয়েস্ট ওয়াটার আছে যেটার বিওডির যে রিকোয়ারমেন্ট বা ডিমান্ড সেটা 100 মিলিগ্রাম পার লিটার, যেটা মানে 1 লিটার পানির মধ্যে এত বেশি ওয়েস্ট আছে সেটার জন্য 100 মিলিগ্রাম অক্সিজেন দরকার। তো 100 মিলিগ্রাম তো নাই পানিতে, ম্যাক্সিমাম স্যাচুরেটেড ভ্যালু 20 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 9.1 মিলিগ্রাম থাকবে। 100 মিলিগ্রাম তো না থাকলে তাহলে কি হবে, যদি আমরা সেটা আমি ডাইলুট না করি, আমরা যেটা নর্মাল স্যাম্পল নিয়ে করি, ফাইনাল ডিজলভ অক্সিজেনটা দেখা যাবে যে 0 পাবো, DOI পাবো অ্যারাউন্ড 9 আর DOF পাবো 0, কারণ 9 শেষ হয়ে যাবে, কারণ এখানে রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল। 9 শেষ হয়ে যাওয়ার পরে এটা আমরা ডিসকার্ড করবো। তখন আমাদের যেটা করতে হবে যে ডাইলুশন করতে হবে। তো ডাইলুশন করে কিন্তু আমরা আসলে পানিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়াতে পারবো না, অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়ানোর কোনো সুযোগ নাই, স্যাচুরেশন লিমিট 820 ডিগ্রিতে এতই থাকবে। কিন্তু ডাইলুশন করার উদ্দেশ্য কি, পানির ইম্পিউরিটিস গুলোকে আমরা ডাইলুট করা। সে মানে আমরা বলছি যে ধরো 1 লিটার পানির মধ্যে যে পরিমাণ অর্গানিক ওয়েস্ট ছিল, আমি যদি সেটাকে 5 টাইমস ডাইলুট করি তাহলে কি হবে, পানির মধ্যে অর্গানিক ওয়েস্টের পরিমাণ কিন্তু 5 গুণ কমে যাবে। হ্যাঁ, 5 টাইমস এটা 1/5 হয়ে যাবে, যেটা অরিজিনাল স্যাম্পলে ছিল সেটাকে যদি আমরা প্রপারলি ইউনিফর্মলি ডাইলুটেড করতে পারি, তাহলে অরিজিনাল স্যাম্পলে আমার 1 লিটার পানির মধ্যে অর্গানিক ওয়েস্ট যে পরিমাণে আছে, যখন আমি 5 গুণ ডাইলুট করছি তখন সেই স্যাম্পলের 1 লিটার পানির মধ্যে তার 5 ভাগের 1 ভাগ পরিমাণ আছে। তো তখন অক্সিজেনের ডিমান্ডটাও অরিজিনাল স্যাম্পলে যে পরিমাণ বিওডি ডিমান্ড ছিল, আমি যদি 5 গুণ ডাইলুট 5 টাইমস ডাইলুট করি, সেখানে যেহেতু অর্গানিক ওয়েস্টের পরিমাণ 5 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটাও কিন্তু 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো তখন হয়তো পানিতে থাকা ডিজলভ অক্সিজেন এনাফ হতে পারে যে সেটাকে তার অক্সিজেন ডিমান্ডটা মিট করার জন্য। তো এটা তো আসলে আমরা কতটুকু ডাইলুট করবো এটা আমরা বোঝার কোনো উপায় নেই। আমরা যেটা করব, আমরা যদি ওয়েস্ট ওয়াটার স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করি যেখানে এক্সপেক্টেড যে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের পরিমাণ অনেক বেশি, সেখানে আমরা সবসময় হায়ার ডাইলুশন ফ্যাক্টর ইউজ করি, এবং একটা ডাইলুশন না, আমরা প্যারালালি কয়েকটা স্যাম্পলিং করি যেটা ডিফারেন্ট ডাইলুশন ফ্যাক্টরে, এবং যেই ডাইলুশন ফ্যাক্টরের জন্য ফাইনাল DOF মানে 5 দিন পরে যখন ডিজলভ অক্সিজেন মাপবো সেটার ভ্যালু গ্রেটার দেন 0 থাকবে, সেটাকেই আমরা রেকর্ড করবো এবং সেই টেস্ট রেকর্ডটাকে বিওডি টেস্টের রেজাল্ট হিসেবে রিপোর্ট করব। তবে এখানে খেয়াল করার বিষয়, আমরা যে ডিজলভ অক্সিজেনের ডিফারেন্স থেকে বিওডি ভ্যালুটা পাবো সেটা কিন্তু ডাইলুটেড স্যাম্পলে, যদি আমরা ডাইলুশন করি তাহলে তার সাথে ডাইলুশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে, মানে কত গুণ ডাইলুশন হয়েছে, যেমন আমি 5 গুণ ডাইলুশনের কথা একটু আগে বললাম, সেক্ষেত্রে আমরা স্যাম্পল নিচ্ছি কিন্তু ডাইলুটেড স্যাম্পল, সেটা নিয়ে টেস্ট করলাম, সেখান থেকে যে বিওডি রেজাল্ট পাচ্ছি সেটা ডাইলুটেড স্যাম্পলের বিওডি। আমি অরিজিনাল স্যাম্পলের বিওডি কিভাবে পাবো, ডাইলুটেড স্যাম্পলের বিওডি মাল্টিপ্লাইড বাই হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে বিওডি 5 এর রেজাল্টটা ইন মিলিগ্রাম পার লিটারে পেয়ে যাবো। এভাবে করে আমাদের টেস্টটা কন্ডাক্ট করতে হবে। এখন আসলে এই যে বিওডির যে চেঞ্জটা ওভার দ্য টাইম, তা এর আগে লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে, তারপরেও করছি আবার। ওভার দ্য টাইম, এই যে ডিউরিং দ্য ইনকিউবেশন, আমরা যখন টেস্ট করব তখন ইনকিউবেশন পিরিয়ডে বিওডির যে চেঞ্জটা সেটা উইথ টাইম কিভাবে হয়, সেই গ্রাফটা হচ্ছে এই গ্রাফটা। আমরা দেখতে পাচ্ছি শুরুতে বিওডি 0, কারণ শুরুতে ডিগ্রেডেশন হয়নি, সময় যাচ্ছে ডিগ্রেডেশন হচ্ছে, অক্সিজেন ডিমান্ড বাড়ছে বলতে এই অক্সিজেনটুকু কনজিউম হয়ে যাচ্ছে, মাইক্রো অর্গানিজম এইটুকু কনজিউম করে ফেলছে,
ডিগ্রেডেশন করার জন্য। তো যত সময় যাবে মাইক্রো অর্গানিজম তত বেশি পরিমাণে অর্গানিক ওয়েস্টকে ডিগ্রেড করবে, তত বেশি পরিমাণে অক্সিজেন লাগবে। এইভাবে করতে করতে যদি আমাদের আনলিমিটেড টাইম পর্যন্ত আমরা অবজার্ভ করি, মানে আনলিমিটেড বলতে কতক্ষণ, এখন তুমি বলতে পারো কতক্ষণ, হ্যাঁ উই ডোন্ট নো। আমরা প্রতিদিনই যদি অবজার্ভ করি, একটা সময় যদি দেখা যায় যে ফাইনাল ডিজলভ অক্সিজেন্সি আমি 10 দিনে মেজারমেন্ট করলাম, 10 দিন পরে আর 11 দিন পরে মেজারমেন্ট করে দেখলাম 10 দিন আর 11 দিনে আর কোনো ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না মানে কি, নতুন করে আর ডিজলভ অক্সিজেন মাইক্রো অর্গানিজম কনজিউম করছে না, ডিগ্রেডেশন শেষ হয়ে গেছে। তো সেটা হচ্ছে আমাদের ফাইনাল বিওডি। তো এইটা আসলে রিয়েলিস্টিক না, প্রত্যেকটা স্যাম্পলকে আমাদের কতদিন পর্যন্ত অবজারভেশন করবো এবং ফাইনালি যে যখন ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না ততদিন পর্যন্ত, এই জন্য আমরা স্ট্যান্ডার্ড মেথডে বিওডি 5 করি। কিন্তু এভাবে যদি আমি প্রতিদিনের রেকর্ড করতে চাই, আমি যেমন সেটা যদি গ্রাফিক্যালি প্লট করি, তাহলে যেই সময় যে বিওডির আর কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ম্যাক্সিমাম ডিজলভ অক্সিজেন ইউটিলাইজ হয়ে গেছে, তখন যে বিওডির ভ্যালুটা, এটাকে আমরা এল নট দিয়ে ডিনোট করে থাকি, যেটাকে বলা হয় হচ্ছে আলটিমেট কার্বনেসিয়াস কম্পাউন্ডের যে অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যালি অক্সিডাইজ করতে যে কার্বনেসিয়াস কম্পাউন্ডের যে পরিমাণ অক্সিজেন লাগছে তাকে অক্সিডাইজ করতে, সেই ডিমান্ডটাকে বলা হচ্ছে এল নট। এটা হচ্ছে বিওডি কার্ভটা উইথ টাইম বাড়তে থাকবে। তবে বিওডি কার্ভের ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে বিওডি কার্ভের যে স্লোপটা, সেই স্লোপটা কিন্তু ভ্যারিয়েবল। খেয়াল করে দেখো, এইখানে যে কার্ভের স্লোপটা, এটা কিন্তু স্টিপ স্লোপ, সময়ের সাথে সাথে স্লোপটা কিন্তু কমে যাচ্ছে, বা বিওডি চেঞ্জটা উইথ টাইম বিওডি বাড়ছে, কিন্তু তার চেঞ্জের যে রেটটা সেটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে, এটা কেন হচ্ছে এটা পরে আসছি। এখন আমরা আরেকটা কার্ভ আছে এখানে, এলটি কার্ভ। এই কার্ভটা হচ্ছে এলটি ভার্সেস টাইম। এলটিটা কি? এলটি হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিমান্ড লেফট আফটার টাইম টি। যেই সময় আমরা করছি, সে ধরো আমি যদি বিওডি টেস্ট 5 দিনে করি, সেই সময়ে যে অর্গানিক কিছু ওয়েস্ট যেগুলো অক্সিডাইজ হয়ে গেছে সেগুলোকে আমরা ডিফাইন করছি, সেটার জন্য যে অক্সিজেন লেগেছে সেটাকে ডিফাইন করছি অ্যাজ বিওডি। আর যে ওয়েস্টগুলো টিল নাও অক্সিডাইজ হয়নি বা ইনকমপ্লিট অক্সিডেশন হয়েছে, মানে আরো অক্সিজেন লাগবে অক্সিডেশন অক্সিডাইজ করতে, কমপ্লিটলি অক্সিডাইজ করতে, সেগুলোর জন্য যে অক্সিজেনের ডিমান্ডটা বাকি রয়েছে সেটাকে আমরা ডিফাইন করছি হচ্ছে এলটি। তো এই হিসেবে এলটি কার্ভটা আমরা যদি উইথ টাইম প্লট করি, এটা বিওডি কার্ভের জাস্ট অপোজিট শেপের একটা কার্ভ হবে। যখন টাইম 0 তখন কোনো ডিগ্রেডেশন শুরু হয়নি, বিওডি 0, কিন্তু তার রিমেইনিং যে অক্সিজেন ডিমান্ড সেটা হচ্ছে ম্যাক্সিমাম, কারণ কোনো অর্গানিক ওয়েস্টই এখনো পর্যন্ত ডিগ্রেডেশন হয়নি, সবটুকু অর্গানিক ওয়েস্টের জন্যই এখনো পর্যন্ত রিমেইনিং অক্সিজেন ডিমান্ড বাকি আছে। তো এইখানে যে ভ্যালুটা এলটি কার্ভে, দ্যাট উইল বি ইকুয়ালস টু এল নট। এইখানে এই যে এটার যে ইনিশিয়াল যে ভ্যালুটা এলটি কার্ভের, এই ভ্যালুটাই কিন্তু হচ্ছে এল নটের সমান, যেটা টোটাল বিওডি। এই পরিমাণ বিওডি এখনো, এই পরিমাণ অক্সিজেন ডিমান্ড এখনো বাকি আছে। হ্যাঁ, তারপর সময়ের সাথে সাথে বিওডি বাড়তে থাকবে, এই এলটি এর ভ্যালুটা কমতে থাকবে। তো এট 5 ডেজে যদি আমরা দেখি, সে 5 ডেজে আমরা বিওডি 5টা এখানে পেলাম এত মিলিগ্রাম পার লিটার। তাহলে সেখানে 5 ডেজে এলটি কার্ভ থেকে যদি আমরা দেখি, এলটি কার্ভ থেকে এই যে ভ্যালুটা এলটি কার্ভের, সেটা হচ্ছে L5। যে কোনো টাইম টি তে বিওডি প্লাস এলটি, বিওডি টি প্লাস এলটি উইল বি ইকুয়ালস টু এল নট। এটা তো আমরা দেখতে বুঝতে পারছি যে এইখানে যে ভ্যালুটা, এটা কিন্তু হচ্ছে L5। তো যে কোনো সময়ে যেই টাইমে আমরা বিওডি অবজারভেশন করছি, সেই সময় যে পরিমাণ অক্সিজেন ইউটিলাইজ হয়ে গেছে, আই মিন বিওডি টি প্লাস যে পরিমাণ অক্সিজেন ইউটিলাইজেশন এখনো বাকি আছে এলটি, এই দুটাকে সাম আপ করলে সেটা হবে হচ্ছে টোটাল আলটিমেট সি বিওডি সমান, সেটা হবে টোটাল আলটিমেট সি বিওডি সমান বা এল নট। তো এটা হচ্ছে এগুলোর যে রিলেশনশিপটা বিওডি এবং অক্সিজেন ইকুইভ্যালেন্স বা রিমেইনিং অক্সিজেন ডিমান্ডের যে ইন্টার রিলেশনশিপটা, সেটা এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। এখন আমরা এই যে বিওডি এবং আলটিমেট বিওডি এবং রিমেইনিং যে বিওডি, এগুলোর যে ইন্টার রিলেশনশিপটা, সেটাকে আমরা গ্রাফিক্যালি যে গ্রাফগুলো এখানে প্লট করা হয়েছে সেটাকে আমরা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, সেটা ডিরাইভেশনটা দেখবো। তো ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যে বিওডি যে কার্ভটাকে, এটাকে সায়েন্টিস্টরা এভাবে ডিফাইন করেছেন। বিওডি কার্ভটা আমি একটু আগে বললাম যে বিওডি কার্ভটা কিন্তু স্ট্রেইট লাইন না, একটা হচ্ছে কার্ভ, একটা লাইন। হ্যাঁ, তো যেখানে এবং সেটার যে স্লোপটা সেটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি বিওডি কার্ভে এইটা স্টিফ,
পরের দিকে কম। সিমিলারলি বিওডির সাথে যেহেতু এলটি প্রপোর্শনালি ভ্যারি করে, এলটি কার্ভটাও কিন্তু সেম। এলটি কার্ভটা দেখো শুরুর দিকে কিন্তু এটা খুব স্টিপ স্লোপ, পরের দিকে কিন্তু কার্ভটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এর মানে কি, পরের দিকে এই চেঞ্জটুকু বিওডি কার্ভের অ্যাজ ওয়েল অ্যাজ এলটি কার্ভের পার ইউনিট টাইমে যে চেঞ্জটা সেটা কমে যাচ্ছে, বা পার ইউনিট টাইমে অন্যভাবে বলতে পারি আমরা পার ইউনিট টাইমে যে অক্সিজেন ডিমান্ডটা, যে পরিমাণ অক্সিজেন লাগবে এই বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে অক্সিডাইজ করতে, সেই ডিমান্ডটা কমে যাচ্ছে। এখন অক্সিজেন ডিমান্ডটা কখন কমে যাবে? অক্সিজেন ডিমান্ডটা কমে যাবে যখন মাইক্রো অর্গানিজম কম পরিমাণে ডিকম্পোজিশন করবে, আস্তে আস্তে ডিকম্পোজিশন করবে, তখন অক্সিজেন ডিমান্ডটা কম হবে। মাইক্রো অর্গানিজম যখন বেশি পরিমাণে অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজিশন করবে, তখন দেখা যাবে অক্সিজেন ডিমান্ডটাও বেশি। তাহলে সেই সেন্সে আমরা বলতে পারি, যেহেতু বিওডি কার্ভে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর দিকে বিওডি খুব র্যাপিডলি বাড়ছে, দ্যাট মিনস এখানে ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি মানে বলতে রেট অফ ডিকম্পোজিশনটা তখন বেশি হচ্ছে। রেট টার্মটা তো তোমরা বুঝতে পারো, রেট মানে হচ্ছে সময়ের সাথে সাথে, যে টাইমের সাথে সাথে পার ইউনিট টাইমে ডিকম্পোজিশনটা এইখানে বেশি। আর যখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে দ্যাট মিনস হচ্ছে পার ইউনিট টাইমে তখন ডিকম্পোজিশনটা কমে যাচ্ছে, মানে আস্তে আস্তে যখন ইনকিউবেশন পিরিয়ডটা বেশি হচ্ছে। তো এটার কারণ কি? তো সায়েন্টিস্টরা এখান থেকে একটা অ্যাজাম্পশন করেছেন যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ডিকম্পোজিশন রেট বেশি, পরে আস্তে আস্তে ডিকম্পোজিশন রেটটা কমে যাচ্ছে, সাথে সাথে কনসিকুয়েন্টলি সেখানে অক্সিজেন ডিমান্ডটাও কমে যাচ্ছে। তো এটার একটা কারণ হতে পারে যে ওয়েস্টের পরিমাণটা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে। আই মিন শুরুর দিকে যখন আমরা বিওডি টেস্ট শুরু করছি, তখন মাইক্রো অর্গানিজমের জন্য যে খাবারটা, আই মিন অর্গানিক ওয়েস্ট, তখন অনেক বেশি থাকে। তখন মাইক্রো অর্গানিজম দ্রুতই সেই অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজ করে, এবং সেইটা ডিকম্পোজিশন করতে গিয়ে পানির অক্সিজেনকে দ্রুতই শেষ করে ফেলতে থাকে। আর যখন অর্গানিক ওয়েস্টের পরিমাণটা কমে যায়, মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি কমে যায়, কারণ মাইক্রো অর্গানিজমের ওগুলো কিন্তু খাবার। সহজভাবে যদি আমরা দেখি যে খাবার নাই, মাইক্রো অর্গানিজম অনেক আছে, কিন্তু অ্যাক্টিভিটি কমে যাবে। অ্যাক্টিভিটি কমে গেলে সেখানে অর্গানিক ওয়েস্টের ডিকম্পোজিশনের রেটটা কিন্তু গ্র্যাজুয়ালি কমে যাবে। ঠিক আছে? তো এটাকে সেভাবে ডিফাইন, মানে সায়েন্টিস্টরা এভাবে অ্যাজিউম করে নিয়েছেন যে অর্গানিক ওয়েস্টের যে ডিকম্পোজিশনের রেট, মানে মাইক্রো অর্গানিজমের মাধ্যমে অর্গানিক ওয়েস্ট ডিকম্পোজ হবে, সেটা শুরুতে দ্রুত হবে। কারণ কি? শুরুতে ওয়েস্টের পরিমাণ, অ্যাভেলেবেল ওয়েস্টের পরিমাণ বেশি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমে যাচ্ছে ডিকম্পোজিশন রেটটা, কারণ তখন ওয়েস্টের পরিমাণটা কমে যাচ্ছে। বা এটাকে আমরা সহজভাবে বলতে পারি যে রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাভেলেবেল ওয়েস্ট। যে পরিমাণ ওয়েস্ট অ্যাভেলেবেল আছে তার সাথে রিলেটেড। শুরুতে ওয়েস্ট বেশি থাকে, তখন ডিকম্পোজিশন দ্রুত হয়, তারপর ওয়েস্ট কমে যেতে থাকে, তখন ডিকম্পোজিশনের রেটটাও কমে যায়। এখন এই অ্যাজাম্পশনটাকে যদি আমরা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মাধ্যমে লিখি, তাহলে কিভাবে লিখে যায়? এইটার যে কোনোটা দিয়ে ডিরাইভ করা যায়, কিন্তু ডিরাইভেশনটা করা হয়েছে এলটির মাধ্যমে। বিওডি কার্ভটা না, দুইটাই কিন্তু একইভাবেই আসলে, কারণ বিওডি যেই রেটে বাড়বে সেম রেটেই কিন্তু এলটিও কমতে থাকবে। তো এলটির কার্ভটাতে আমরা যদি দেখি, এবং কোন একটা পার্টিকুলার টাইম, সে কোন একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা যদি কার্ভের, এটা হচ্ছে টাইম ডিফারেন্সটা, ঠিক আছে, টাইম ল্যাগটা ডিটি, এই টাইমে এই যে এলটি চেঞ্জটা, সেটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ ডিএলটি। তো ডিএলটি ওভার টিটি মানে পার ইউনিট টাইমে যে এলটি চেঞ্জটা। তো এখানে যে পরিমাণ এলটি এই সময়ে চেঞ্জ হচ্ছে, তার মানে কি অক্সিজেন ডিমান্ড আগে একটু বেশি ছিল, রিমেইনিং অক্সিজেন ডিমান্ড এখন কমে গিয়েছে। তো কেন কমে গিয়েছে? কারণ কিছু অর্গানিক ওয়েস্ট সেখানে ডিকম্পোজড হয়ে গেছে। তো এইখান থেকে পার ইউনিট টাইমে যে এলপি চেঞ্জটা, এটাকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ রেট অফ ডিকম্পোজিশন। মানে ডিকম্পোজিশন যখন বেশি, তখনই তো হচ্ছে রিমেইনিং অক্সিজেন ডিমান্ডটা খুব দ্রুত অ্যাব্রাপ্টলি এখানে ড্রপ করবে। তো এখানে আমরা রেট অফ ডিকম্পোজিশনকে ডিনোট করছি অ্যাজ ডিএলটি ওভার টি, মানে সময়ের সাথে পার ইউনিট টাইমে যে পরিমাণ অক্সিজেন ডিমান্ডে, রিমেইনিং অক্সিজেন ডিমান্ডে চেঞ্জ হচ্ছে, সেটাই আসলে রেট অফ ডিকম্পোজিশন রিপ্রেজেন্ট করছে। আর ইজ প্রপোর্শনাল টু কিসের সাথে প্রপোর্শনাল? অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবেল। অ্যামাউন্ট অফ ওয়েস্ট কি? অ্যামাউন্ট অফ ওয়েস্ট যখন বেশি তখন এলটির ভ্যালু বেশি, অ্যামাউন্ট অফ ওয়েস্ট যখন কম তখন রিমেইনিং অক্সিজেন ডিমান্ড বা এলটির ভ্যালু কম। তাহলে অ্যামাউন্ট অফ ওয়েস্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু এলটি। তাহলে রেট অফ ডিকম্পোজিশনকে আমরা ইকুইভ্যালেন্ট হিসেবে প্রকাশ করছি
ডিএলটি ওভার টি আর অ্যামাউন্ট অফ ওয়েস্টকে ইকুয়েশন রিপ্রেজেন্ট করছি অ্যাজ এলটি হিসেবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, এই অ্যাজাম্পশনটাকে যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে স্ট্যাটিস্টিক্যালি লিখি, এটা হবে ডিএলটি ওভার ডিটি দ্যাট প্রপোর্শনাল টু এলটি। যেহেতু স্লোপটা এখানে নেগেটিভ স্লোপ, এই জন্য এখানে সাইনটা আসছে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ স্লোপ দেখে সময়ের সাথে সাথে কমছে, বাড়ছে না, চেঞ্জটা হচ্ছে নেগেটিভ। আর কে হচ্ছে, যদি আমরা প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নেই, সেটাই হচ্ছে এখানে কে, কে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এখন এটাকে আমরা একটু রিরাইট করতে পারি। ইকুয়েশনটা এই লাইনটা এখানে স্কিপ করা হয়েছে, খেয়াল করে নিও, মনে হবে যেন ওখান থেকে ওখানে চলে গেছে কিভাবে। আসলে এটাকে রিরাইট করা হয়েছে, লেফট সাইডের যে এলটি এটাকে এই পাশে নিয়ে এসে ইকুয়েশনটা রিরাইট করা হয়েছে ডিএলটি ওভার এলটি ইকুয়ালস টু মাইনাস কে টি। তারপর এখানে যেহেতু ভ্যারিয়েবল, এটাকে ওভার দ্য রেঞ্জ ইন্টিগ্রেট করা হচ্ছে ডিএলটি ওভার এলটি মাইনাস কেটি, ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেট করা হচ্ছে এবং সেখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া হচ্ছে। তো লোয়ার লিমিট এবং আপার লিমিটে কি আসবে, ডিটি হচ্ছে টাইম, টাইম যখন 0 তখন এই ভ্যারিয়েবলটা হচ্ছে এলটি, তখন এলটি সমান সমান কত, এই যে এখানে আমরা এর আগে ইয়াটাতে দেখেছি, যখন টাইম 0 তখন এলটি কার্ভে এই এলটির ভ্যালু হচ্ছে এল নট, ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে। আর যে কোনো আরবিট্রারি টাইম যদি টি ধরি, সেখানে এলটি কে রিপ্রেজেন্ট করছি এলটি হিসেবেই। তো এইভাবে করে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট ফিক্স করছি। তাহলে এই ভ্যারিয়েবলটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে আর এই ভ্যারিয়েবলটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ভ্যারিয়েবলটা আমরা সবসময় এক্স দিয়ে যেহেতু ফ্যামিলিয়ার, যে ভ্যারিয়েবল এক্স হলে কিভাবে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেটেড ভ্যালুটা কি আসে সেটা, সেজন্য আমি একটু সেটা লিখছি। তো এলটির পরিবর্তে যদি আমি এভাবে লিখি যে লেফট সাইডটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, যেটাকে আমি এভাবে লিখতে পারি ডিএক্স ওভার এক্স। হ্যাঁ, এটাকে আমি ইন্টিগ্রেট করছি। তো ডিএক্স ওভার এক্স কে ইন্টিগ্রেট করলে এটার ইন্টিগ্রেটেড ভ্যালু হচ্ছে লন এক্স আসে। হ্যাঁ, তাহলে লন এক্স এর পরিবর্তে আমাদের যেহেতু এখানে প্যারামিটারটা হচ্ছে এলটি, এখানে আসবে লন এলটি। আর এটা লিমিট যদি আমি লিখি, এখানে লিমিট হচ্ছে এলটি, লিমিট এলটি এবং এল নট। তাহলে এটাকে আমি লিখতে পারি লন এলটি মাইনাস লন এল নট, বা লন এলটি মাইনাস লন এল নটকে তোমরা জানো যে সেটাকে আমরা লিখতে পারি এলটি বাই এল নট। এভাবে করে আসছে। এখানেও কিন্তু একটা লাইন স্কিপ করা হয়েছে, তোমরা এটা একটু লিখে নিও যখন ডিরাইভেশন করবে, এখানে লাইনটা লিখে নিবে। এটা হচ্ছে লন এলটি মাইনাস এল নট, লন এল নট। হ্যাঁ, এটাকে আমি একবারে লিখে দিয়েছি, লন লিখে দিলে ভালো হতো। হচ্ছে লন এলটি, আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই, এটা আসবে লন এলটি মাইনাস লন এল নট। এটাকে আমরা লিখতে পারি লন ব্র্যাকেটের মধ্যে এলটি ওভার এল নট, এভাবে করে লিখতে পারি। আর এইদিকে টি এর টাইমের যে ভ্যারিয়েবলটা, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, সেটাকে ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে এক্স, এখানে এক্সটা হচ্ছে টি, ভ্যারিয়েবলটা হচ্ছে টি, আর এটা লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে টি আর 0, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস কেটি। তো এইভাবে করে ইন্টিগ্রেটেড ভ্যালু আসবে হচ্ছে লন এলটি ওভার এল নট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কেটি। লনটাকে যদি আমরা তুলে দিতে চাই, বোথ সাইডে যদি ই টু দি পাওয়ার করি, এই পাশে চলে যাবে আর এই পাশে হবে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এলটি ইকুয়ালস টু হচ্ছে এল নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ওকে, তো নেক্সট হচ্ছে আমরা যে কোনো আরবিটারি টাইম টি তে বিওডি আর এলটি রিলেশনশিপটা একটু আগে আমরা দেখেছিলাম, যে যেমন বিওডি 5 প্লাস এল 5 ইকুয়ালস টু হচ্ছে এল নট, অথবা যে কোনো টাইমের জন্য যদি আমরা বলি, যে কোনো টাইমের জন্য এক টাইম টি তে বিওডি টি, যে কোনো টাইম টি তে যদি অবজার্ভ করা হয়, তখন বিওডি টি প্লাস এল টি ইকুয়ালস টু হচ্ছে এল নট বা আলটিমেট কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। তাহলে এখানে এলটির পরিবর্তে যদি এই ইকুয়েশনটাকে রিপ্লেস করা হয়, তাহলে বিওডির যে ইকুয়েশনটা দাঁড়াবে বিওডি টি ইকুয়ালস টু এল নট ইন্টু 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস কেটি। তো ইকুয়েশনটা তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে এই ইকুয়েশন রিলেটেড। তো এটা খুব কঠিন কিছু না, যদি শুধুমাত্র 3টা টার্ম আছে, এখানে 3টা টার্ম একটু বুঝতে পারো যে কোনটা কি, ইকুয়েশনের যে কোনো অঙ্কই তোমরা সহজেই করতে পারবে। যেমন এলটি কি, আচ্ছা প্রথমে এল নট আসি। এল নট হচ্ছে টোটাল যেই সিবিওডি, টোটাল বা আলটিমেট যে সিবিওডি কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড, যেটাকে আমরা বিওডি হিসেবে ডিফাইন করছি, সেইটা হচ্ছে এল নট। আর বিওডি কি, কোনো একটা টাইমে, আরবিট্রারি টাইম, কোনো টাইম, যে কোনো টাইমে, সে 2 দিন পরে বা 5 দিন পরে, সেই টাইমে যে পরিমাণ অক্সিজেন কনজিউম হয়ে গেছে বা ডিমান্ড তৈরি হয়ে গেছে অলরেডি, সেটাকে বিওডি হিসেবে ডিফাইন করছি। আর এলটি হচ্ছে সেই সময়, একই সময়ে যে পরিমাণ অক্সিজেনের এখনো ডিমান্ড বাকি আছে অর্গানিক ওয়েস্টকে অক্সিডাইজ করার জন্য, সেটা হচ্ছে এলটি। তাহলে এই 3টে ভ্যালু যদি বুঝতে পারো, তাহলে ইকুয়েশনের মাধ্যমে যে কোনো
ভ্যালু মানে একটা দেওয়া থাকলে আরেকটা ভ্যালু বের করতে পারবা। তার মধ্যে এখানে কে আছে, কে হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যেটা সেটার ভ্যালু সাধারণত 0.1 থেকে 0.5 পার ডে, ইউনিটটা হচ্ছে পার ডে এটাতে হয়। আর টি এর ইউনিটটা এখানে বসাতে হবে, টাইমটা ইন ডেইজে, হ্যাঁ টিটা এখানে ইন ডেইজে হবে। আচ্ছা, আর কে যে ভ্যালুটা এখানে যে 0.1 থেকে 0.15 বলা হয়েছে, এটা টেম্পারেচার সেন্সিটিভ, এটা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে আমি সেটাতে পরে আসছি। তো আমাদের বিওডি টেস্টের টেস্ট কন্ডিশন হচ্ছে, টেস্ট টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেডে না করে সে ধরি যদি আমি ইনকিউবেশন করি 30 ডিগ্রিতে, তখন আমাদের এই ইকুয়েশনে বসানোর আগে কে এর ভ্যালুটাকে 30 ডিগ্রির জন্য এটাকে ক্যালকুলেট করে নিতে হবে, এস্টিমেট করে নিতে হবে। তো সেখান থেকে কেটি আসবে, কেটি উইল বি ইকুয়ালস টু K20 into 1.047 to the power T minus 20, যেখানে T হচ্ছে যেই টেস্ট টেম্পারেচারে বিওডি টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে। এখানে যেমন 30, যদি আমি 30 তে করি 30 minus 20, এভাবে করে 20 ডিগ্রির জন্য যেই টেম্পারেচার, এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা, সেটার যে ভ্যালুটা তার সাথে এইটাকে মাল্টিপ্লাই করলে 30 ডিগ্রির যে রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট সেটা এখানে আমরা পাবো। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল করবে। যদি 20 ডিগ্রিতে না করা হয়, তোমাদের যদি গিভেন ভ্যালু থাকে কে এর ভ্যালুটা 20 ডিগ্রি, কিন্তু টেস্ট কন্ডিশন থাকে অন্য কোনো টেম্পারেচার, 20 ছাড়া অন্য কোনো টেম্পারেচার, তাহলে সেই টেম্পারেচারের জন্য এইটাকে বের করে নিতে হবে কেটির ভ্যালুটা। এখন আসো, সে যদি আমাদের মোর দেন 20 হয়, তোমরা ইকুয়েশন থেকে বুঝতে পারছো কে এর ভ্যালুটা বড় হবে। কে এর ভ্যালুটা বড় হওয়া মানেই সেই সময় যে বিওডির ভ্যালুটা, তোমরা যদি ইকুয়েশনে প্লট করে দেখো যে কে এর ভ্যালু বড় হলে বিওডির ভ্যালুটা হচ্ছে বেড়ে যাবে। এর মানেটা কি? আসলে যেটা হয়, যদি আমরা একই স্যাম্পল ওয়াটার নিয়ে আমি দুইটা টেস্ট করি, একটা হচ্ছে 20 ডিগ্রিতে করি আর একটা যদি 30 ডিগ্রিতে করি, দুইটা যদিও একই স্যাম্পল, কিন্তু 5 ডেজ বিওডি রেজাল্ট দুইটা ক্ষেত্রে দুই রকম পাবো। কেন পাবো? কারণ এই যে মাইক্রো অর্গানিজম যারা বায়োডিগ্রেডেশন করছে, সেগুলো কিন্তু খুবই টেম্পারেচার সেন্সিটিভ এবং হায়ার টেম্পারেচারে মোর অ্যাক্টিভ থাকে। তা আমার স্যাম্পল একই হওয়া মানে কি, পানিতে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের পরিমাণ কিন্তু দুইটা স্যাম্পলে অলমোস্ট সমান, কিন্তু মাইক্রো অর্গানিজম যেখানে টেম্পারেচার হায়ার সেটাতে বেশি অ্যাক্টিভ থাকে, সেগুলোতে অর্গানিক ওয়েস্টকে খুব দ্রুতই অক্সিডাইজ করে ফেলবে। হ্যাঁ, আর যেটাতে টেম্পারেচার কম আমরা করছি, সেটাতে হচ্ছে মাইক্রো অর্গানিজম সেখানে হচ্ছে টেস্টটা করবে, মানে ডিকম্পোজিশন করবে, বাট সেটা স্লো প্রসেসে। সো দুইটার ক্ষেত্রে কিন্তু আমি একই স্যাম্পল নিয়ে টেস্ট করার পরেও আমাদের বিওডির রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসবে। এখন কেউ কি বলতে পারবা, যদি আমি 20 ডিগ্রিতে করি একই স্যাম্পল নিয়ে, সেখানে বিওডির 5 ডেজের যে রেজাল্ট আসবে 30 ডেজে করলে সেটা কি বেশি আসবে নাকি কম আসবে? মিস কম আসবে। 30 ডেজে করলে কম আসবে না, 30 ডেজে করলে বিওডি ভ্যালুটা বেশি আসবে। 30 ডিগ্রিতে করলে কেন বেশি আসবে? কারণ সেখানে মাইক্রো অর্গানিজম মোর অ্যাক্টিভ, খুব দ্রুতই অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজ করতে থাকবে। আর ডিকম্পোজ করতে গেলেই সে কি করবে, অ্যারোবিক মাইক্রো অর্গানিজম পানির অক্সিজেনকে শেষ করে ফেলবে, আর যতটুকু অক্সিজেনকে শেষ করে ফেলছে সেটার ভ্যালুকেই আমি বিওডি বলছি। তো মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি বেশি মানে সেখানে আমি কিন্তু বিওডির ভ্যালুটা 5 দিনের ক্ষেত্রে আমার টেস্ট টেম্পারেচার যখন বেশি হবে সেখানে হচ্ছে বেশি পাবো, আর টেস্ট টেম্পারেচার এখানে কম হবে সেখানে কিন্তু কম পাবো। দ্যাটস ওয়াই এখানে কে এর ভ্যালুটাকে আমাদের কিন্তু ওই টেস্ট টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করবে। এখন একটা প্রশ্ন হচ্ছে তোমাদের, বিওডির ভ্যালুটা আশা করি বুঝতে পারছো যে টেস্ট টেম্পারেচার হায়ার হলে আমার একই স্যাম্পল অ্যানালাইসিস করলে বিওডির ভ্যালু বেশি পাবো, আর কম হলে সেটা কম পাবো। কিন্তু তাহলে কি টোটাল যে বিওডিটা, আই মিন এল নট এর ভ্যালুটা, সেটা কি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে? কারণ এল নট তো আসলে ইন্ডিকেট করছে আমাদের স্যাম্পলে কতটুকু বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট আছে, সেটা কি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে? না মিস, ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সেটা চেঞ্জ হবে না, কিন্তু তাহলে কি হবে? সেটা যেটা হবে, এইখানে ধরো কার্ভটা মানে আলটিমেট পৌঁছাতে যদি এখানে 20 দিন লাগে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যদি টেস্ট করি, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে করলে সেটা আরো আগেই আলটিমেটে পৌঁছায় যাবে। যেহেতু ব্যাকটেরিয়া গুলো বেশি অ্যাক্টিভ থাকবে, আলটিমেট বিওডি রেজাল্ট আমরা পাবো আরো আর্লি, কিন্তু টোটাল যে ভ্যালুটা আলটিমেটলি সেটা সেম থাকবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে আশা করি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে যে বিওডি 5 এর রেজাল্ট ভ্যালু মানে কি আলটিমেট। এখন তোমার স্যাম্পল তো একই, স্যাম্পলের মধ্যে ওয়েস্টের পরিমাণটাও একই রয়েছে, শুধুমাত্র রিঅ্যাকশন রেটটা বেড়ে গেছে। তো রিঅ্যাকশন রেটটা বেড়ে যাওয়া মানে তোমার আলটিমেট অক্সিডেশন মানে কমপ্লিট অক্সিডেশনটা হয়ে যাবে খুব দ্রুত, তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা এল নটটা পাবো তাড়াতাড়ি।
আর যেখানে হচ্ছে টেস্ট টেম্পারেচার যদি কম হয় তাহলে এল নটটা পাবো একটু স্লোলি কম্পারেটিভলি। এটাই হচ্ছে ডিফারেন্স, কিন্তু আলটিমেটলি এল নট কিন্তু দুই ক্ষেত্রেই সমান হবে, কিন্তু টাইমটা, টোটাল টাইম, রিকোয়ার্ড টাইমটা কমপ্লিট অক্সিডেশনের জন্য দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো ইকুয়েশনে যদি বুঝতে পারো, এই ইকুয়েশন রিলেটেড আমরা যে বিওডি টেস্ট যেভাবে করবো এগুলো রিলেটেড তোমাদের কয়েকটা ছোট ছোট প্রবলেম, খুবই সিম্পল প্রবলেম এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখলেই করতে পারবা। আমার মনে হয় 3-1-এও হয়তো করে আসছো, সরি তোমরা তো 3-1-এ, এটা খুব কঠিন কিছু না, জাস্ট একেবারেই ইকুয়েশন ডিরেক্টলি ইনপুট দিয়ে সেখান থেকে করা যাবে। তো আমি যদি একটু কোশ্চেনগুলো জাস্ট রিড আউট করে, আমি এখানে অ্যান্সার বের করছি না, অ্যান্সারগুলো আশা করি বের করতে পারবা। এখানে ফার্স্ট যে প্রবলেমটা দেখো, the 5 days BOD of wastewater is 190 milligram per liter. মিলিগ্রাম পার লিটারে কিন্তু আমাদের BOD টেস্টের রিপোর্ট করতে হবে। দ্যাট মিন্স এখানে BOD 5, এখানে BOD 5 হচ্ছে 190 মিলিগ্রাম পার লিটার। যেটা বের করতে বলেছে ডিটারমিন দ্য আলটিমেট BOD, আলটিমেট BOD এর ভ্যালুটা হচ্ছে L নট, অ্যাজিউমিং কে যেই রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টটা দিয়ে দেওয়া আছে 0.25 পার ডে। ঠিক আছে, তো আমরা এখানে ইকুয়েশন কোনটা দেখলে বুঝতে পারি, BOD এর ভ্যালু দেওয়া আছে, নিচের ইকুয়েশনটা দেখো, BOD T equals to L naught into 1 minus e to the power minus KT, K এর ভ্যালু গিভেন, BOD এর ভ্যালু গিভেন, আমার L naught এর ভ্যালুটা বের করতে হবে। আর T টা কি হবে, T টা হচ্ছে টাইম, যেহেতু এখানে 5 দিনের কথা বলা আছে, টাইমের এখানে T হচ্ছে ইন ডেইজ এ, T হবে 5। ঠিক আছে, 5 দিলে এখান থেকে তোমরা আলটিমেট BOD L naught এর ভ্যালুটা বের করতে পারবে। সেকেন্ড যে প্রবলেমটা, সেখানেও ফার্স্ট পোর্শনের এস্টিমেশনটা একই রকম হবে। এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য আলটিমেট BOD, আই মিন L naught বের করতে বলেছে একটা সুয়েজের জন্য, যেখানে সুয়েজের টেস্ট টেম্পারেচার 20 ডিগ্রিতে 5 ডেজ BOD রেজাল্ট হচ্ছে 250 মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিনস BOD 5 দেওয়া আছে, তাহলে একইভাবে আমরা BOD এর ইকুয়েশন ইউজ করে সেখান থেকে L naught এর ভ্যালুটা বের করতে পারবো। আর কে এর ভ্যালুটা গিভেন, যদি কে এর ভ্যালু না দেওয়া থাকে তোমরা 0.1 থেকে 0.5 পার ডে এরকম রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু অ্যাজিউম করে নিও। রেঞ্জটা মেমোরাইজ করো, কারণ যদি কোনোভাবে মিসিং থাকে যাতে ওই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে পারো। আর হোয়াট উইল বি দ্য BOD আফটার 2 days, এখানে আরেকটা কোশ্চেন করেছে যে BOD 2 কত হবে, মানে 2 দিন পরে কত হবে। অবশ্যই BOD 2 এর ভ্যালু BOD 5 এর থেকে কম হবে, সেটা তো অবশ্যই হবে, কিন্তু সেটা কিভাবে বের করব সেটাও কিন্তু আমরা একই ইকুয়েশনে ইউজ করব। প্রথমে আমরা BOD 5 এর ভ্যালুটা দিয়ে L naught বের করব, যখন L naught যখন নোন হয়ে যাবে তখন BOD 2 এর ভ্যালু বের করব, যেখানে T ইউজ করব আমরা ফর 2 days। এটা ইউজ করে আরেকটা ইকুয়েশন, সেম ইকুয়েশনটা আমরা আরেকবার অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ফর 2 days এর জন্য BOD এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, থার্ড যে প্রবলেমটা, ডিটারমিন দ্য 5 ডে BOD, এখানে 5 days BOD এর ভ্যালুই বের করতে বলা আছে ফর এ 15 ml স্যাম্পল, যেখানে স্যাম্পল ভলিউম হচ্ছে 15 ml, দ্যাট ইজ ডাইলুটেড উইথ ডাইলুশন ওয়াটার টু এ টোটাল ভলিউম অফ 300 ml। মানে এখানে কি বলা হয়েছে, আমরা 15 ml স্যাম্পল নিয়েছি, যে স্যাম্পলটা টেস্ট করছি BOD টেস্ট, তার সাথে ডাইলুশন করা হয়েছে ডাইলুশন ওয়াটার দিয়ে। ডাইলুশন ওয়াটার হিসেবে সাধারণত আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করে থাকি, যেখানে কোনো ধরনের ইমপিউরিটিস থাকে না। ডাইলুশন করে সেটাকে আলটিমেট ভলিউম করা হয়েছে 300 ml, 15 ml কে ডাইলুশন করে 300 ml করা হয়েছে। তারপর সেটাকে BOD টেস্ট কন্ডাক্ট করা হয়েছে। ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন পানির মধ্যে ছিল 9 মিলিগ্রাম পার লিটার, ম্যাক্সিমাম 9.1ই থাকতে পারে। ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন রেকর্ডেড হচ্ছে 9 মিলিগ্রাম পার লিটার। তারপর 5 দিন ইনকিউবেট করা হচ্ছে। 5 দিন ইনকিউবেশনের পরে এখানে ফাইনাল ডিজলভ অক্সিজেন, মানে আফটার 5 days ফাইনাল ডিজলভ অক্সিজেন হচ্ছে 2 মিলিগ্রাম পার লিটার। তাহলে এখানে BOD এর ভ্যালু কত? এখানে BOD এর ভ্যালু তো আমরা এর আগে বলেছি যে ডিজলভ অক্সিজেনের যে চেঞ্জটা সেটাই কিন্তু BOD এর ভ্যালু ইন্ডিকেট করছে। দ্যাট মিন্স এটা হচ্ছে ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন, এটা হচ্ছে DOI, আর 5 দিন পরে যে ডিজলভ অক্সিজেন মেজারটা সেটা হচ্ছে DOF। তাহলে এই দুটো ডিফারেন্স থেকে কিন্তু আমি চাইলে BOD বের করতে পারতাম, কিন্তু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে স্যাম্পলটাকে প্রথমেই ডাইলুট করে নেওয়া হয়েছিল BOD টেস্টের শুরুতেই। তাহলে আমাদের এখানে কত গুণ ডাইলুশন করা হয়েছে সেই ডাইলুশন ফ্যাক্টরটা আগে বের করতে হবে,
তারপর আমাদের ডাইলুটেড স্যাম্পলের বিওডির সাথে ডাইলুশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমাদের অরিজিনাল স্যাম্পলের বিওডিটা বের করতে হবে। তো এই ইকুয়েশনটা ছিল যেখানে আমরা বিওডি ইকুয়েশন বিওডি টেস্টের কথা বলেছিলাম। তারপর আমি এখানে লিখছি বিওডি 5 ইকুয়ালস টু, যদি ডাইলুশন না করা হতো তাহলে ডিরেক্টলি সেটাকে আমরা ডিটারমিন করতে পারতাম ডিওআই মাইনাস ডিওএফ দিয়ে, কিন্তু যেহেতু এখানে ডাইলুশন করা হয়েছে তাহলে এই রেজাল্টটা হচ্ছে ডাইলুটেড স্যাম্পলের, তার সাথে হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন ডাইলুশন ফ্যাক্টরটা কি, ডিএফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডাইলুশন করার পরে যে ফাইনাল যেই স্যাম্পল ভলিউম, এটা এখানে কত, এখানে ফাইনাল স্যাম্পল ভলিউম কতটুকু বলো তো? কোশ্চেনটা পড়া যাচ্ছে না, কোশ্চেন নাম্বার 3টা। জি মিস, পড়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত এখানে ফাইনালি ডাইলুশনের পরে স্যাম্পল ভলিউম কত? ফাইনাল স্যাম্পল ভলিউম এখানে হচ্ছে 300। হ্যাঁ, বলা হয়েছে না 15 ml স্যাম্পলকে ডাইলুট করা হয়েছে, টোটাল ভলিউম কত হয়েছে? টোটাল ভলিউম হচ্ছে 300 ml করা হয়েছে। তাহলে ফাইনাল ভলিউম 300 ml আর অরিজিনাল স্যাম্পল ছিল 15 ml। এখানে আমরা এমনিতেও দেখতে পাচ্ছি খুব সহজে ক্যালকুলেট করা যাচ্ছে যে 15 ml কে 300 ml করা হয়েছে, তার মানে কয় গুণ ডাইলুশন করা হয়েছে? 20 টাইমস, তাই না? তাহলে এইটাই হবে এখানে ফাইনাল ভলিউমটা আমরা এখানে বসাবো, যেটা 300 ml ডিভাইডেড বাই হচ্ছে অরিজিনাল স্যাম্পল ভলিউম 15 ml, সেখান থেকে আমরা ডাইলুশন ফ্যাক্টরটা 15 বসিয়ে বিওডি 5 এর ভ্যালু এখানে এস্টিমেট করতে হবে। আর বিওডির যে ইউনিট এটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো এই 3টা প্রবলেম তোমরা করবা। এডিশনাল যেরকম যেমন আসতে পারে এখানে কি আসতে পারে, এখানে চেঞ্জ আসতে পারে, যেমন কে এর ভ্যালুটা তোমাদের যদি বলা হয় যে টেস্ট টেম্পারেচার 20 না 25 ডিগ্রিতে করা হয়েছে, তখন বিওডির ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলা হয় এখানে কি করতে হবে, সেখানে আমাদের কিন্তু যদি রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট দেয়া থাকে, রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টকে ওই টেস্ট টেম্পারেচারে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে? তারপর যেমন এই প্রবলেমটা, সেকেন্ড প্রবলেমটার জন্য অ্যাডিশনাল কোশ্চেন আসতে পারে। বিওডির তো ভ্যালু বলা আছে যে 5 days বিওডি, তোমাকে যদি বলা হয় রিমেইনিং অক্সিজেন ডিমান্ড বের করো, রিমেইনিং অক্সিজেন ডিমান্ড কত, কোনটা, সেটা হচ্ছে এলটি, এলটির ভ্যালুটাকে তোমরা বের করতে পারবে। এই ধরনের খুবই সিম্পল প্রবলেম এগুলো, সেগুলো একটু তোমরা করে নিবা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নিও, পরে যদি ক্যালকুলেশন করতে যে কোনো প্রবলেম ফেস করো আমাকে জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা বিওডি কার্ভটাই, সেটার যে ইলাস্ট্রেশনটা সেটা একটু আমরা ডিফারেন্ট ওয়েতে এখানে আমরা দেখছি। এখানে অক্সিজেন ডিমান্ড বিওডি ভার্সেস টাইম কার্ভটাই ড্র করা হয়েছে, কিন্তু একটু আগে যে কার্ভটা আমরা দেখলাম এই কার্ভটার সাথে এই কার্ভটা একটু ডিফারেন্ট। দেখতে পেয়েছো যে এই কার্ভটা কিরকম ছিল, যে একটা নির্দিষ্ট রেটে আস্তে আস্তে যে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কিন্তু এই কার্ভটাতে দেখা যাচ্ছে বিওডির যে কার্ভটা এটা এরকম না হয়ে এইটা এখানে এসে এরকম হয়ে যাচ্ছে। এখানে এসে, তো এখানে এসে মানে আলটিমেট যে কার্ভটা, যদি আমরা উইথ টাইম বিওডিটাকে প্রতিদিন ধরে 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 রেকর্ড করি, দেখা যায় অনেক স্যাম্পলের বিওডি টেস্টের রেজাল্টটা যদি গ্রাফিক্যালি প্লট করা হয় তাহলে সেটা এরকম পাওয়া যায়। আমি একটু গ্রিন কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো যে এটা হচ্ছে আলটিমেট বিওডি কার্ভটা হয়, যেটা আমরা দেখলাম এতক্ষণ যে এই বিওডিটা এরকম হওয়ার কথা, এবং এখানে যে টোটাল ভ্যালুটা এটাকে আমরা এল নট দিয়ে ডিনোট করছি, সেটা কিভাবে বের করব সেটা সবই আমরা দেখে আসলাম যে ইকুয়েশন কিভাবে ডিরাইভ করব, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় আসলে এরকম হয় না। প্র্যাকটিক্যালি দেখা যায় একটা নির্দিষ্ট সময়ের পরে এই জায়গাটাতে এসে এই কার্ভটা এই স্লোপ মেনটেন না করে হঠাৎ করে একটা র্যাপিডলি বিওডির ভ্যালুটা বেড়ে যাচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, তারপর আবার কিন্তু মোটামুটি একই রেটে যাচ্ছে। তো এইখানে এইটুকু সময়ের মধ্যে বিওডির যে সাডেন চেঞ্জটা অনেক বেশি চেঞ্জ হচ্ছে, মানে বিওডির ভ্যালু বেড়ে যাওয়া মানে কি, সেখানে অনেক বেশি অক্সিজেন ইউজ হচ্ছে। সেই ইউজটা কেন হচ্ছে এবং সেটা কখন হচ্ছে, সেটা সাধারণত হয় হচ্ছে 6 থেকে 10 দিন পরে আফটার ইনকিউবেশন। যখন আমরা ইনকিউবেশন শুরু করে থাকি বিওডি টেস্ট কন্ডাক্ট করার সময় দেখা যায় তার 6 থেকে 10 দিন পরে যদি আমরা অবজার্ভ করি এরকম একটা গ্রাফে চেঞ্জ দেখতে পাই, সাডেন চেঞ্জটা দেখতে পাই। তো এটা কেন হয়, যদিও আমরা বিওডি টেস্টের ডেফিনেশন থেকে বলছিলাম যে বিওডি টেস্ট হচ্ছে, বিওডির ভ্যালু হচ্ছে
অর্গানিক ওয়েস্টকে বা বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে কমপ্লিটলি অক্সিডাইজ করতে যেই অক্সিজেন লাগবে মাইক্রো অর্গানিজমে সেটাকে আমরা বিওডি হিসেবে ডিফাইন করছি। কিন্তু দেখা যায় ইনকিউবেশন শুরু করার পরে 6 থেকে 10 দিনের মাথায় কিছু ব্যাকটেরিয়া, যেগুলোকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া পানির মধ্যে থাকা ইনঅর্গানিক নাইট্রোজেনিয়াস যে সমস্ত সাবস্টেন্স থাকে, নাইট্রোজেনিয়াস সাবস্টেন্স, সেগুলোকেও নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেগুলোকে অক্সিডাইজ করা শুরু করে। তো ওই ব্যাকটেরিয়াগুলো যখন অক্সিডাইজ করা শুরু করে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডকে, তখন অ্যাডিশনাল অক্সিজেন ইউজ করছে। সেটা অর্গানিক ওয়েস্টকে না, সেটা বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে না, সেটা নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডকে অক্সিডাইজ করতে যে এই হঠাৎ করেই সাডেনলি এই সময়ের মধ্যে সেই নাইট্রিফিকেশন প্রসেসটা হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের কার্বনিসিয়াস কম্পাউন্ডকে বা বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে ডিপলি অক্সিডাইজ করতে যেখানে এরকম লাগার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে টোটাল অক্সিজেন ডিমান্ডটা একটা সার্টেন টাইম পরে হঠাৎ করে একটা সাডেন চেঞ্জ দেখা যায়। তো এইখানে এই যে এক্সট্রা বাড়তি যেই আমাদের অ্যাডিশনাল অক্সিজেনটা লাগছে, সেই অক্সিজেনটা আসলে লাগছে বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজ করতে না, এই অক্সিজেনটা লাগছে পানিতে থাকা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার যেটা গ্রোথ হবে ইনকিউবেশনের 6 থেকে 8 দিন পরে, সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো পানির নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডকে অক্সিডাইজ করে এবং অক্সিডাইজ করতে গিয়ে পানিতে ডিজলভ অক্সিজেনকে অ্যাডিশনালি ডিপ্লেট করে। তো এইভাবে করে যদি হয়, আলটিমেটলি আমাদের কার্ভটা যখন আমরা ল্যাবরেটরিতে এক্সামিন করব, এই কার্ভটা পাওয়া যায় না। এক্সামিন করলে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড থাকলে কার্ভটা আসলে এরকম পাওয়া যায়। তো এটা হচ্ছে আসলে টোটাল বিওডির ভ্যালু, কিন্তু এটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে এনবিওডি, যেটা নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডকে অক্সিডাইজ করতে লাগছে, সেটা এনবিওডি, আর এল নটটাকে বলা হচ্ছে আলটিমেট সিবিওডি। এই জন্য এখানে সিবিওডি কথাটা উল্লেখ ছিল। দেখো এখানে আলটিমেট শুধুমাত্র বিওডি না বলে বলা হয়েছে আলটিমেট সিবিওডি, যদিও এটাকে আমরা বিওডি হিসেবে ডিফাইন করি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যদি আমরা বিওডি টেস্ট কন্ডাক্ট করি এবং লম্বা সময়ের জন্য কন্ডাক্ট করি, তখন আমরা গ্রাফিক্যালি প্লট করলে তার অবজারভেশনটা আমরা এরকম পাবো, যেখানে বিওডির ভ্যালুটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি টোটাল বিওডিটাকে। একটা হচ্ছে আলটিমেট কার্বনেসিয়াস কম্পাউন্ডের জন্য যেই অক্সিজেন ডিমান্ড, যেটা এল নট হিসেবে ডিফাইন করা হয়, আর একটা হচ্ছে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অক্সিডাইজ করতে যে পরিমাণ অক্সিজেন লাগছে, সেটা হচ্ছে এনবিওডি। তবে এনবিওডির যেই ভ্যালুটা, মানে এই যে অক্সিজেন ডিমান্ডটা, সেটা আমাদের বিওডি টেস্টকে কোনোভাবে ইন্টারফেয়ার করে না। কেন করে না? কারণ এই নাইট্রিফিকেশন প্রসেসটা বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যে অক্সিডাইজ করছে, এটা দেখা গিয়েছে যে এটা শুরু হয় ইনকিউবেশনে 6 থেকে 10 দিন পরে। দ্যাট মিনস আমরা টেস্ট করছি হচ্ছে বিওডি 5-এ, এই জায়গাতে টেস্ট করছি। আমরা 5 দিনে যখন টেস্ট করি তখন নাইট্রিফিকেশন হচ্ছে না, তখন আসলে আমরা এই কার্ভের এই পার্টটাতেই আমরা বিওডি 5টা পাচ্ছি। এখানে ইট ইজ নট ইফেক্টেড, মানে বিওডি 5 ইজ নট ইন্টারফেয়ার উইথ দ্য নাইট্রোজেনিয়াস বিওডি। ঠিক আছে, এটা খেয়াল করবে। তাহলে তুমি বলতে পারো যে আমার 5 দিনেরটা, কিন্তু তুমি যদি এর পরে করো, মানে 5 দিনের পরে করো, 6 দিন 7 দিনে করো, তখন কিন্তু বলা যাবে না যে সেটা শুধুমাত্র কার্বনেসিয়াস কম্পাউন্ডের বিওডি কিনা, সেটা নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডের সাথে কম্বাইন্ড বিওডিও হতে পারে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কার্বনেসিয়াস কম্পাউন্ড এবং নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডের বিওডি আমরা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সো আমাদের অবজারভেশনের উপরে ডিপেন্ড করে কোন বিওডিটা পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। নেক্সট যে টেস্ট আমরা বলবো, এটাও আরেকটা টেস্ট, যেটা সিওডি টেস্ট, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানেও অক্সিজেন ডিমান্ড, বুঝতে পারছো যে অক্সিডেশন হবে। তো এখানে অক্সিডেশন হবে কার? এখানে অক্সিডেশন হবে সমস্ত অর্গানিক ওয়েস্টে, ইরেসপেক্টিভ অফ বায়োডিগ্রেডেবল অর নন বায়োডিগ্রেডেবল। দুই ধরনের অর্গানিক ওয়েস্টই হতে পারে, কিন্তু সেগুলোর সবগুলোরই কেমিক্যালি অক্সিডেশন করা হবে। কারণ কেমিক্যালি অক্সিডেশন সব ধরনের ওয়েস্টকে বা সব ধরনের অর্গানিক ওয়েস্টকে করতে পারে। এর জন্য খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়, যারা সমস্ত অর্গানিক ওয়েস্টকে ডিকম্পোজ করতে পারে বা অক্সিডাইজ করতে পারে। এটার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট অর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং কেমিক্যালি অক্সিডেশন প্রসেসটা খুব দ্রুতই হয়ে যায়। এটা কমপ্লিট হয়ে যায় উইদিন 3 আওয়ার্স, মানে আমরা টেস্ট শুরু করার 3 ঘন্টার মধ্যেই সমস্ত অর্গানিক ওয়েস্টকে এই অক্সিডাইজিং এজেন্টগুলো অক্সিডাইজ করে ফেলতে পারে। এবং এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অর্গানিক ম্যাটেরিয়ালকে কেমিক্যালি অক্সিডাইজ করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটাকে ডিফাইন করা হয় অ্যাজ সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিডেশনের জন্য অর্গানিক ওয়েস্টকে কেমিক্যালি অক্সিডাইজ করার জন্য যে পরিমাণ অক্সিজেন নেন, সো এই কেমিক্যাল অক্সিডেশন প্রসিডিউরেও যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটাও কিন্তু পানি থেকে কনজিউম করবে। তো সিমিলার ম্যানারেই কিন্তু আমরা টেস্টটা এক্সামিন করে থাকি, যে
ডিজলভ অক্সিজেনের কনসেন্ট্রেশনে কতটুকু চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে আমাদের বায়োলজিক্যাল ডিগ্রেডেশনের জন্য আমরা ওয়েট করছি না, আমরা এখানে স্ট্রং কেমিক্যাল ইউজ করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করে অর্গানিক ওয়েস্ট অক্সিডেশন কমপ্লিট হবে সেটা অ্যাসিওর করছি। এবং দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম এই অক্সিডেশন কমপ্লিট হতে সময় লাগে 3 ঘন্টা। দ্যাট মিনস 3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সিওডি টেস্টের ভ্যালু পেয়ে যাব। এবং এই টেস্টটা কন্ডাক্ট করতে হয় কিছুটা অ্যাসিডিক কন্ডিশনে, যার কারণে আমরা অ্যাসিড অ্যাড করে সবসময় পিএইচটাকে লো পিএইচ মেনটেন করে এই সিওডি টেস্টটা করে থাকি। এবং ডিউরিং সিওডি এই যে অক্সিডেশন হয়, অক্সিডেশনের পরে এন্ড প্রোডাক্ট হিসেবে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, মানে অর্গানিক ম্যাটেরিয়াল গুলোকে সবগুলোকেই ডিকম্পোজ করে ফাইনালি কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। বায়ো অর্গানিক ম্যাটারের কম্পোজিশন যেরকমই হোক না কেন সেটা আলটিমেটলি একই প্রোডাক্ট তৈরি হয়। তো এখন এই দুইটা টেস্টের মধ্যে ডিফারেন্স কি বা দুইটা টেস্টের সিগনিফিকেন্স কি বিওডি এবং সিওডি টেস্টের মধ্যে? তো তোমাদের যদি প্রশ্ন করা হয় বিওডি টেস্টের একই স্যাম্পল নিয়ে যদি আমি বিওডি টেস্ট করি সেটার ভ্যালু বেশি আসবে, নাকি ওই স্যাম্পল নিয়ে আমি সিওডি টেস্ট কন্ডাক্ট করি সেটার ভ্যালু বেশি আসবে, কোনটার ভ্যালু কম আসবে বেশি আসবে বলতে পারবে? এই ধরনের সিওডির ভ্যালুটা কম আসবে। তাহলে বুঝাতেই পারিনি। আচ্ছা, বিওডির ভ্যালুটা ছিল বারবারই বলেছে, কিন্তু বিওডি বায়োলজিক্যালি অক্সিডাইজ করতে পারে এই ধরনের অর্গানিক ওয়েস্টকে কিন্তু মাইক্রো অর্গানিজম অক্সিডাইজ করছে। মাইক্রো অর্গানিজম তো মাইক্রো অর্গানিজম শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে অক্সিডাইজ করতে পারে, এবং সেটা করতে যে ডিগ্রেড করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটাকে বলা হচ্ছে বিওডি। আর সিওডি হচ্ছে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল পানিতে থাকা সমস্ত অর্গানিক ওয়েস্টকে কেমিক্যালি অক্সিডাইজ করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে তাহলে হচ্ছে তার পরিমাণটাকে বলা হচ্ছে সিওডি। এটাও মিলিগ্রাম পার লিটারে এক্সপ্রেস করা হয়। তো এখানে তো সিওডি টেস্টে কেমিক্যালি অক্সিডেশনের সময় বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল সব অর্গানিক ওয়েস্টকেই অক্সিডাইজ করা হচ্ছে, সমস্ত অর্গানিক ওয়েস্টকে। যদিও তোমার হয়তো এই ভুলটা হওয়ার কারণ আমি বলছি যেটা 3 ঘন্টা হয়ে যাবে। 3 ঘন্টা হয়ে যাবে বলতে অক্সিডেশনের রেটটা খুব দ্রুত, অক্সিডেশন দ্রুত হবে, কিন্তু কমপ্লিটলি সমস্ত অর্গানিক ওয়েস্টে কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে, এবং তার জন্য যে অক্সিজেন লাগবে সেটা সিওডি। দ্যাট মিনস এখানে যেহেতু সব অর্গানিক ওয়েস্টকে অক্সিডাইজ করছে সিওডির ভ্যালু বেশি লাগবে। আর বিওডিতে শুধুমাত্র অক্সিডাইজ করা হচ্ছে বায়োলজিক্যালি, সেটা কাটটা কোন পোর্শনটুকু শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টটুকু। দ্যাটস ওয়াই বিওডির ভ্যালু যদি আমাদের স্যাম্পলের মধ্যে মানে পানিতে ইমপিউরিটিস থাকে সেখানে মানে সেটা এক্সপেক্টেড যে সিওডির ভ্যালুটা সবসময় বিওডির ভ্যালু থেকে বেশি আসবে, কারণ সিওডি টেস্টে অক্সিডেশন হচ্ছে সব অর্গানিক ওয়েস্টের, আর বিওডি টেস্টে অক্সিডেশন হচ্ছে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টের। আর সিওডি টেস্টে অক্সিডেশন প্রসেসটা হচ্ছে কেমিক্যাল অক্সিডেশন, বিওডি টেস্টে অক্সিডেশন প্রসেসটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশন। দ্যাটস ওয়াই এটা স্লো প্রসেস, আমাদের এটা এক্সামিন করতে সময় লাগে যদিও এটার ভ্যালু কম। আর সিওডি টেস্টে অক্সিডেশন যেহেতু খুব দ্রুত হয় কেমিক্যালের মাধ্যমে, এটা কিন্তু 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। যদিও সিওডি ভ্যালু তার মানে ইন্ডিকেট করছে পানিতে কি পরিমাণ টোটাল অর্গানিক ওয়েস্ট আছে, যদিও সেখানে কতটুকু বায়োডিগ্রেডেবল কতটুকু নন বায়োডিগ্রেডেবল সেটা ডিটারমিন করতে পারা যায় না। সেটা করতে হলে আমাদের বিওডি টেস্ট করতে হবে এবং সেখান থেকে L naught এর ভ্যালুটা বের করতে হবে। সো COD value will be greater than L naught or ultimate CVOD always. Okay.